মোলারে যদি দেয়া থাকে কিভাবে পিপিএম বের করতে হয় সেটা আমি শিখাইছি। আমি তোমাকে পার্সেন্টেজের ঘনমাত্রা যদি দেয়া থাকে কিভাবে পিপিএম বের করতে হয় শিখাইছি। আমি তোমাকে র্যান্ডম যদি মিলিলিটার গ্রামের ইনফরমেশন দেয়া থাকে কিভাবে পিপিএম বের করতে হয় সেটাও শিখাইছি। এখান থেকে আমরা বের করে দেখাবা পিপিএম কত, বের করে কমেন্টে জানাই দিবা, এরপর আমি চেক করে বলবো তোমার আনসার হয়েছে কি হয় নাই। বুঝতে পারছো? এটার আনসারটা কমেন্টে জানাই দিবা যে শর্টকাটটা শিখাইছি। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো এবং সুস্থ আছো। আমি তোমাদের নূর ভাইয়া, সবাইকে স্বাগতম ক্যামকাটের নতুন আরো একটি পর্বতে। আজকের পর্বে ক্যালকুলেটর ছাড়া কিভাবে পিপিএম নির্ণয় করব সেটা আমরা দেখব। পিএম না, কিন্তু আমি ভুলে পিএম বলে ফেলছিলাম, পিএম তো প্রাইম মিনিস্টার। পিপিএম এরা ঘনমাত্রার একটা একক, আমরা জানি। তো ক্যালকুলেটর ছাড়া কিভাবে আইডেন্টিফাই করব সেটা আমরা আজকে দেখব। দেখো, এই ম্যাথমেটিক্যাল টার্মগুলা তুমি যতটা কঠিন পাবো ততটা কঠিন না। আর একটা জিনিস মাথায় রেখো, পরীক্ষার হলে যখন তুমি কোশ্চেন দেখবা, ওই কোশ্চেনগুলোতে ডাটাগুলো এমন ভাবেই দেয়া থাকবে যাতে তুমি ক্যালকুলেটর ছাড়াই সলভ করতে পারো, এবং অপশনগুলো এমন ভাবে দেয়া থাকবে ক্যালকুলেটর ছাড়া যে মানটা আসবে ওই মানটা তোমার অপশনে কি দেয়া থাকবে। বুঝছো? মানে কাছাকাছি থাকলেও তোমার অপশনে দেয়া থাকবে, তুমি প্যারা নাই। তুমি যদি ক্যালকুলেটর ছাড়া একবারে তুমি সলভ করতে পারো তাহলে তোমার কোনো প্যারা নেই, তোমার ওই এক্সাক্ট মানটা না থাকলেও কাছাকাছি মান থাকলে তুমি এটা দাগে দিয়ে আসবা। বুঝছো? কিন্তু তোমাকে তো আগে জানা লাগবে যে ক্যালকুলেটর ছাড়া আমি কিভাবে পিপিএম গুলো সহজে নির্ণয় করতে পারি। দেখো, আমি তোমাকে বলবো যে যা যা মনে রাখতে হবে, বেসিক্যালি আমি একটা জিনিসই বলবো মনে রাখার জন্য। তো পিপিএম আসলে অনেকে অনেকভাবে বের করে থাকে, আমি তোমাকে জাস্ট মাথায় রাখতে বলবো যে পিপিএম এর এককটা মিলিগ্রাম পার লিটার। এই যে এই এককটা জাস্ট মাথায় রাখবে, অর্থাৎ তোমার ঘনমাত্রা একক যেভাবেই দেয়া থাকে না কেন তুমি ওটাকে মিলিগ্রাম পার লিটারে আনবা। এবং কোশ্চেনে মাথায় দেখবা যে কোশ্চেনে মাথায় রাখতে হবে যে একটা জিনিস যে আমি মিলিগ্রাম পার লিটারে কনভার্ট করব, আর কোশ্চেনে যে মানগুলো দেয়া থাকবে ওগুলা তোমার জন্য অতটা জটিল মান দেয়া থাকবে না, ইজি মান দেয়া থাকবে, তুমি ইজিলি ক্যালকুলেট করতে পারবা। আমরা প্রথম কোশ্চেনটার দিকে যাই। ধরো এখানে একটা গ্লুকোজ দেয়া আছে, গ্লুকোজের ঘনমাত্রা দেয়া আছে 0.005 মোলার। এখন এটার পিপিএম কত এটা বের করতে বলছে ক্যালকুলেটর ছাড়া। তাহলে চলো আমরা বের করি যে 0.00 এম মোলার, এটার একটা একক আছে না ভাইয়া? দেখো 0.005 মোলার। এই মোলারটা আসলে কি? মোলারটারে আমি লিখতে পারি না যে মোল পার লিটার? দেখো তো, মোল পার লিটার লিখতে পারি? হ্যাঁ লিখতে পারি। আমার উদ্দেশ্য কি? আমার উদ্দেশ্য হচ্ছে মিলিগ্রাম পার লিটারে নেয়া, তাই না? আমার উদ্দেশ্য হচ্ছে মিলিগ্রাম পার লিটারে নেয়া। অর্থাৎ দেখো তুমি একটা জিনিস, যে এখানে লিটারটা কিন্তু অলরেডি আছে কিন্তু মিলিগ্রামটা নাই। তাহলে কি করব? এই মোলটাকে মিলিগ্রামে নিলে আমার আনসার হয়ে যাচ্ছে। তাহলে মোলটাকে ডিরেক্টলি মিলিগ্রামে না নিয়ে মোলটাকে আমি গ্রামে নেই আগে। আমরা তো জানি যে মোল দেয়া থাকলে গ্রামে কিভাবে যেতে হয়। দেখো আমরা একটা সূত্র পড়ছিলাম, n = W/m। তাহলে সুতরাং ডাব্লিউটা কি? গ্রাম এককে ভর না? তাহলে ডাব্লিউ করলে কি হবে? nm। অর্থাৎ মোলের সাথে যদি আমি আণবিক ভরটা বা পারমাণবিক ভরটা গুণ করি তাহলে গ্রাম পেয়ে যাচ্ছি। অর্থাৎ আমি ডাব্লিউ যদি বের করতে চাই তাহলে আমার মোলের সাথে আমি আণবিক ভরটা গুণ করব, রাইট? আচ্ছা, এখন C6H12O6 এটা কি? গ্লুকোজের আণবিক ভর বের করবা, বের করে দেখবা এটা আসবে কত? 180। যে C6H12O6 এটা ক্যালকুলেশন করে দেখো আসবে কত? 180। তাহলে আমি কি করব? এখানে যে 0.005 মোল পার লিটার দেয়া আছে, এই মোলটাকে যদি গ্রামে কনভার্ট করতে হয় আমি 180 দ্বারা গুণ দিব, কারণ মোলটাকে গ্রামে কনভার্ট করতে হলে এই মোলটাকে আণবিক ভর দ্বারাই গুণ দিতে হবে। তাহলে এই মোলটাকে আমি আণবিক ভর অর্থাৎ 180 দ্বারা গুণ দিই, 0.005 ইন্টু 180। তাহলে আমি কি পেয়ে যাচ্ছি? আমি পাচ্ছি গ্রাম পার লিটার। এই যে মোলটা কিন্তু গ্রাম পার লিটারে চলে আসলো। আচ্ছা, এরপরে আরো কিছু ক্যালকুলেশন বাকি আছে। কি ক্যালকুলেশন? দেখো, মোলটাকে গ্রাম পার লিটারে নিলাম। এখন এই যে এখানে যে ইনফরমেশন দেয়া আছে না যে গ্রাম, এই গ্রামটাকে আবার কিসে নিতে হবে? মিলিগ্রামে নিতে হবে। তাহলে গ্রাম থেকে যদি মিলিগ্রামে যেতে চাই তাহলে কি করতে হয় বলতো? 1000 দ্বারা গুণ দিতে হয়। তাহলে আমি এখানে 0.005 ইন্টু 180 লেখার পাশাপাশি 1000 দ্বারা গুণ দিব। তাহলে এই যে মিলিগ্রাম পার লিটার পেয়ে গেলাম, শেষ। তাহলে আলটিমেটলি আমার এখানে কত আসবে দেখি। দেখো, এই ক্যালকুলেশনটা অ্যাটলিস্ট তোমাকে কি করতে হবে বলতো? ক্যালকুলেশনটা অ্যাটলিস্ট তোমাকে হাতে করতে হবে। তাহলে এটা কেমনে করবো? দেখো, এটা করাটা খুব কঠিন না। এই যে 0.005 দশমিকের পর কয়টা ঘর? একটা, দুইটা, তিনটা। তাহলে তুমি লেখো 10⁻³ দশমিকের পর কয়টা ঘর? 1 2 3টা। তাহলে লেখো 10⁻³। আর এরপরে লাস্টে পূর্ণ সংখ্যাটা কি? 5। তাহলে লেখো 5। এরপরে ইনটু দিয়ে দাও। তাহলে এই যে 0.005 কে আমরা লিখতে পারি 5 × 10⁻³ ওকে? আচ্ছা, এরপরে ইনটু দাও 180।
ইন্টু দাও 1000। এখন এটারে কাটবো, চলো। আচ্ছা 1000টাকে চলো এইভাবে লিখতে পারি, 1000টাকে কি লিখতে পারি, 10⁻³ তারপর লেখো মিলিগ্রাম পার লিটার। আচ্ছা এরপরে দেখো এই যে 10⁻³ আর 10⁻³ কাটাকাটি গেল। এরপরে 5 × 180, 5 × 180 মিলিগ্রাম পার লিটার। আচ্ছা 5 18 কত, 180-র দিকে তাকাও না, 18-র দিকে তাকাও। 5 18 আমরা জানি 90, তাহলে 180 থাকলে কত হবে, 900 হবে। তাহলে এটা হবে 900 মিলিগ্রাম পার লিটার। শেষ। তাহলে এটা কত ppm হইলো, 900 মিলিগ্রাম পার লিটার, মানে এটার ppm হচ্ছে 900 ppm, 900 ppm। শেষ। খুব কঠিন ছিল, খুব কঠিন ছিল না, ইজি। পারবো না আমরা ইনশাল্লাহ, ইনশাল্লাহ পারবো। জাস্ট হাতে কিভাবে ক্যালকুলেশন করতে হয় বাবা, এটা একটু আমাকে কি করতে হবে, প্র্যাকটিস করতে হবে, তাহলে আমরা ইনশাল্লাহ পারবো। পরবর্তী কোশ্চেনটার দিকে যাই। 0.125 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইডের ppm কত, পারবো না এটা, দেখো বের করি। 0.0125 মোলার, মোলারটাকে কি লিখতে পারি, মোল পার লিটার, লিখি মোল পার লিটার। এরপরে কি করছিলাম, এরপরে মোলটাকে গ্রামে নিছিলাম। মোলটাকে যদি গ্রামে নিতে হয়, মোলটাকে যদি সরি 0.0125 না তো 0.125 লিখছিলাম, 0.125। তাহলে এখন মোল পার লিটারটাকে, এই যে মোল পার লিটারটাকে গ্রামে নেওয়ার সময় কি করছিলাম বলো, কি করছিলাম, আণবিক ভর দ্বারা গুণ। তাহলে আণবিক ভর সোডিয়াম হাইড্রোক্সাইডের আণবিক ভর কত, 40, তাই না? তাহলে 40 দ্বারা গুণ দাও। এরপরে গ্রাম চলে আসলো, এই গ্রামটাকে আবার কি করছিলাম, মিলিগ্রামে নিছিলাম, তাই না? গ্রামটাকে আবার কিসে নিছিলাম, মিলিগ্রামে। তাহলে মিলিগ্রাম নিলে কি করতে হয়, 1000 দ্বারা গুণ। তাহলে একবার মিলিগ্রাম পার লিটার পাইলাম। তাহলে তোমাকে একটা হ্যাক শিখাই দেই, এখান থেকে একটা হ্যাক আসে, রাইট? যদি কখনো কোশ্চেনে মোলার দেয়া থাকে ঘনমাত্রা, মোলার, মোলার থেকে মিলিগ্রাম পার লিটার যাওয়ার উপায় বা ppm এ যাওয়ার উপায় কি, উপায়টা হচ্ছে যে ঘনমাত্রাটা দেয়া থাকবে x, ওই ঘনমাত্রা লিখবো, এরপর ইনটু আণবিক ভর দ্বারা গুণ দিব, অর্থাৎ এই যে m, ইনটু 1000 দ্বারা গুণ দিব। শেষ। তাহলে আমরা কি পেয়ে যাব, আমাদের ppmটা পেয়ে যাব। তাহলে এটাই হচ্ছে আমাদের কি, ppm। শেষ। তাহলে টেকনিকটা কি, তাহলে টেকনিকটা কি, যদি মোলার দেয়া থাকে বা মোল পার লিটার দেয়া থাকে এককে, ওখান থেকে ppm বা মিলিগ্রাম পার লিটারে যাওয়ার টেকনিকটা x ইনটু m ইনটু 1000, এটা দিলে আমি আমার কি ppmটা পেয়ে যাব। শেষ। ওকে, তাহলে এখান থেকে আমরা এটা বের করি, চলো এটা বের করি, এটা বের করে ফেলি। তাহলে এখানে তোমার হচ্ছে 0.125 ছিল, তাই না? দশমিকের পর কয়টা ঘর, দশমিকের পর একটাই ঘর, এই যে 1। তাহলে এখানে লিখবো 10⁻⁻1। এখন তোমার কোশ্চেন আসতে পারে, ভাই দশমিকের পর তো 1 2 3টা ঘর, 3টা ঘর কেন লিখলেন না? কেন 3টা ঘর লিখি নাই? কারণ আমি এখানে দশমিকের পর একটা ঘরকে কাউন্ট করতেছি, তাই আমি এখানে লিখবো 1.25। বুঝতে পারছো? এই যে দশমিকের পর একটা ঘরকে কাউন্ট করছি, বাকি দুইটা ঘরকে কাউন্ট করি নাই। একটা ঘরকে যেহেতু কাউন্ট করছে, তাই দশমিকের আগে একটা ঘরই বসাইলাম, কত, 1। বুঝতে পারছো? দশমিকের পর একটা ঘরকে কাউন্ট করছে, তাই 10⁻⁻1 লিখছি, এবং এই একটা ঘরকে আনলাম, এই যে 1। বুঝছো? তাই আমি এখানে লিখছি 1.25। এইটা যদি বুঝে থাকো তাহলে বলো তো, যদি আমি দুইটা ঘর কাউন্ট করতাম তাহলে কত লিখতাম, লিখতাম 10⁻²। আর এখানে তখন কত আসতো, এখানে আসতো, বলো এখানে কত আসতো, এখানে দুইটা ঘর নিছি, তাহলে দুইটা কাউন্ট করবো 12, তাহলে এখানে লিখতাম 12.5 ইন্টু, যদি 3টা ঘর কাউন্ট করতাম, দেখো দেখো 3টা ঘর যদি কাউন্ট করতাম, এই যে 3টা ঘর যদি কাউন্ট করতাম, অর্থাৎ 1 2 5, 1 2 5, এই 3টা ঘর 1 2 3, তাহলে এখানে লিখতাম 10⁻³ আর এখানে কত লিখতাম, 3টা ঘর 1 2 5। তাহলে প্যাটার্ন গুলো বুঝতে পারছো? আমি তোমাকে কিন্তু ক্যালকুলেশন কিভাবে করতে হয় সহজে এটা শিখিয়ে দিচ্ছি। তাহলে এইটা ইন্টু 40 ইন্টু 1000 কে লিখতে পারি 10⁻³ তাহলে এখন ক্যালকুলেশন সহজ হয়ে গেল, যে 10⁻³ 10⁻³ কাটাকাটি, এখানে 125 আর এখানে 40। আচ্ছা এটার ক্যালকুলেশনটা বলে দিই কেমনে করব। 125 এর সাথে আগে 4 গুণ করবা, কত আছে দেখো, 4 5 20, শূন্য হাতে আছে 2, 4 2 8 আর 2 10, শূন্য হাতে আছে কত, 1, 4 একে 4 আর 1 5, তাহলে 500। 500, আচ্ছা যদি 125 এর সাথে 4 গুণ করতাম 4, তাহলে 500 আসতো, যদি 40 গুণ করি তাহলে 5000 আসবে, এই যে 5000, তাহলে আনসারটা কত আসবে, 5000 ppm। শেষ। বুঝতে পারছো? বুঝতে পেরেছো ছোট্ট বন্ধুরা? আশা করি বুঝতে পারছো। ওকে, আচ্ছা আরেকটা কথা বলি,
সবসময় কি মোলার এককে দেয়া থাকবে ব্যাপারটা এমন না, পার্সেন্টেজ আকারেও দেয়া থাকতে পারে। অর্থাৎ এই যে এরকম দেখো, অর্থাৎ তোমাকে বললো যে ধরো 10% সোডিয়াম হাইড্রোক্সাইডের পিপিএম কত, পারবা এটা? নিজে কইরা কমেন্টে জানাই দিও তো আনসারটা। 10% পিপিএম, 10% সোডিয়াম হাইড্রোক্সাইডের পিপিএম কত? তুমি বলবা ভাই আপনি তো শিখাইছেন মোলার বা মোল পার লিটার থেকে কেমনে বের করতে হয়, আপনি তো শিখান নাই যে পার্সেন্ট থেকে কিভাবে বের করতে হয়। তো চলো তোমার শিখাই দেই। পার্সেন্ট থাকলে তুমি এটারে কিসে কনভার্ট করবা? মোলারে, তাইলে তো কাজ শেষ, তাই না? পার্সেন্ট যদি দেয়া থাকে এটা মোলারে কনভার্ট করবা বা মোল পার লিটারে কনভার্ট করবা, তাইলে তো হয়। পার্সেন্ট মানে কি? একটা ঘনমাত্রা একক। 10% থেকে মোলারে কেমনে যেতে হয় টেকনিকটাও শিখাই দেই। এই যে তুমি হচ্ছে S ইকুয়াল টু X ইন্টু 10 ডিভাইডেড বাই M, এই সূত্রটা মাথায় রাখবা। যদি তোমাকে পার্সেন্ট দেয়া থাকে অথবা পার্সেন্ট তোমার হচ্ছে এই এককটা পার্সেন্ট অথবা পার্সেন্ট W বাই V দেয়া থাকে, ঠিক আছে? এটা দুই ভাবে দেয়া থাকতে পারে, 10% বা 10% W বাই V, এই যে দুই ভাবে দেয়া থাকতে পারে। যদি এইভাবে দেয়া থাকে তাহলে তুমি কি করবা? এটাকে মোল পার লিটারে নিবা, এই যে মোল পার লিটার, মোলার বা মোল পার লিটার। তাহলে কেমনে আমরা যাই? এই যে এই সূত্রটা দিয়ে, S ইকুয়াল টু X ইন্টু 10 ডিভাইডেড বাই M। তাহলে এখানে কি করব আমরা? এক্সটা কি? এক্সটা হচ্ছে যে মানটা, পার্সেন্টেজের আগে যে মানটা দেয়া থাকবে, কত দেয়া আছে? 10, 10 বসাও 10, আর ইনটু এখানে তো 10 আগে থেকে আছে, এম মানে কি? আণবিক ভর। অক্সাইডের আণবিক ভর কত? 40, তাহলে লেখো 40। তাহলে এখানে 100 নিচে 40, এটার आंसर আসবে 2.5 মোলার। শেষ। পেয়ে গেছো? ঘনমাত্রাটা পেয়ে গেছো 2.5। এখন এখান থেকে আমারে বের করে দেখাবা পিপিএম কত, বের করে কমেন্টে জানাই দিবা, এরপর আমি চেক করে বলবো তোমার आंसर হইছে কি হয় নাই। বুঝতে পারছো? এটার आंसरটা কমেন্টে জানাই দিবা যে শর্টকাটটা শিখাইছে। আচ্ছা, একটা কোশ্চেন অ্যানালাইসিস করি। এটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি 23-24 আসছিল। 100 ml সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণে 0.5 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড আছে। তাহলে এই দ্রবণের ঘনমাত্রা পিপিএম এককে কত? আচ্ছা, তাহলে দেখো এখানে পিপিএমটা বের করতে বলছে, রাইট? আচ্ছা, পিপিএমটা তাহলে কেমনে বের করব? খুব সহজ। পিপিএম বের করতে হওয়ার জন্য আমি শুরুতে কি বলছিলাম ভাইয়া? মিলিগ্রাম পার লিটারটা, এটা মাথায় রাখবা। পিপিএমটা কি? মিলিগ্রাম পার লিটার, মিলিগ্রাম পার লিটার, এটা একটু মাথায় রাখবা। এটা মাথায় রাখলে আমাদের বের করাটা ইজি হয়ে যাবে। তাহলে আমার এখানে কোশ্চেনে মিলিগ্রাম পার লিটার এই দুইটা জিনিস আনা লাগবে। আমার এখানে দেখো 0.5 গ্রাম আছে, দেখছো? 0.5 গ্রাম। তাহলে এইখানে 0.5 গ্রাম যেহেতু আছে, এটাকে যদি আমি মিলিগ্রামে নিতে চাই তাহলে কি করতে হবে? 1000 দ্বারা গুণ দিতে হবে। তাহলে আমি এটাকে 1000 দ্বারা গুণ দিই, এই যে। তাহলে মিলিগ্রামটা পেয়ে গেলাম। কত মিলিগ্রাম আসবে? এটা আমরা জানি 500 মিলিগ্রাম। লিখি, ওকে, শেষ। মিলিগ্রামটা বের করা শেষ। এরপর দেখি লিটার হিসেবে আছে কিনা। 100 মিলিলিটার, এটা কি লিটার হিসেবে আছে? নাই। তাহলে এই 100 মিলিলিটারটাকে আমি লিটার হিসেবে যদি নিতে চাই তাহলে 1000 দ্বারা ভাগ করবো। 1000 দ্বারা ভাগ করলে দেখবে আসবে 0.1 লিটার। ওকে, মিলিগ্রামও পাইলাম, লিটারও পাইলাম। তাহলে পিপিএমটা বের করে ফেলি। পিপিএম ইকুয়াল টু মিলিগ্রাম পার লিটার না, তাহলে মিলিগ্রামটা হচ্ছে 500 লেখো, লিটারটা হচ্ছে 0.1 লেখো। তাহলে কত আসবে? এটা আসবে 5000। এটা আসবে কত? 5000। যদি তোমার প্যারা হয় যে ভাই এটা আমি করতে পারতেছি না, চলো আমি তোমার দেখাই দিই। 500 ইন্টু 10, 0.1 ইন্টু 10 কেন করলাম? উপরে 10 দ্বারা গুণ দিছি, নিচে 10 দ্বারা গুণ দিছি। কেন? যাতে আমার ক্যালকুলেশনটা একটু সুবিধা হয়। 0.1 এর সাথে 10 গুণ করলে কত হয়? 1। আর 500 এর সাথে 10 গুণ করলে কত হয়? 5000। এই যে আলটিমেটলি কত আসতেছে? 5000 পিপিএম। শেষ। বুঝছো? আর একটু সহজ করে দেখাই দিলাম। পারবা না এখন? আমি তোমাকে মোলারে যদি দেয়া থাকে কিভাবে পিপিএম বের করতে হয় সেটা আমি শিখাইছি। আমি তোমাকে পার্সেন্টেজের ঘনমাত্রা যদি দেয়া থাকে কিভাবে পিপিএম বের করতে হয় শিখাইছি। আমি তোমাকে র্যান্ডম যদি মিলিলিটার গ্রামের ইনফরমেশন দেয়া থাকে কিভাবে পিপিএম বের করতে হয় সেটাও শিখাইছি। আশা করি এই একটি ক্লাসের মাধ্যমে তোমার ক্যালকুলেটর ছাড়া কিভাবে আমরা পিপিএম বের করতে পারবো সেটা দেখিয়েছি। আর পরীক্ষায় তোমাকে জটিলভাবে ক্যালকুলেশন কিছু দিবে না, এমন ক্যালকুলেশনই করতে দিবে বা এমন ডাটাগুলাই দিবে যেগুলো দিয়ে তুমি মুখে মুখে বা হাতে হাতে ক্যালকুলেশনটা কি করতে পারো। ইনশাল্লাহ তুমি পরীক্ষা হলে পারবা। তাহলে এই হচ্ছে আমাদের ক্যামকাট নিয়ে আজকের পর্ব। পরবর্তীতে আমরা আরেকটা টপিক নিয়ে হাজির হব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ সবাইকে। আসসালামু আলাইকুম।